আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আঁতকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে। চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময়ে চোখে তাকায়। ভ্রু কুঁচকে নরম স্বরে বলে, উফ আপু, লাগছে। মাইশার রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পেটালে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলে, আমি আবার কি করলাম? মাইশা ধমক দিয়ে বলে, ফাজিল ছেলে, আবার কথা বলিস? আবির কাতর স্বরে বলে, প্লিজ আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টে থাপ্পড় বসিয়ে দেয়। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, হয়েছেটা কি আপু? ভাইকে মারতেছ কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলতে শুরু করে, মারব না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি। সাথী শাড়ি পরিয়ে নিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসব। ছটফটে মেয়ে একটুও বসে না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না, মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগুজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে মাইশা আবিরের পিঠে আর একটা থাপ্পড় বসিয়ে দেয়। সাকিব কথাগুলো শুনেই বসা থেকে উঠে যায়। আবিরের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা? মাইশা আবার চেঁচিয়ে ওঠে, কিরে, কথা বলছিস না কেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে অন্যদিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি কি বলবো? মাইশা প্রশ্ন ছুড়ে দেয়, মেঘ শাড়ি পাল্টালো কেন? আবির সংক্ষিপ্ত উত্তর দেয়, জানি না। মাইশা কড়া গলায় বলে, আবির, একদম ফাজলামো করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে ওঠে, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘভতির শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘভতির প্রতি একটু বেশি সিরিয়াস, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? উত্তেজিত কণ্ঠে জানায়, পছন্দ না গো আপু, মেঘভতির প্রেমে আবির দেওয়া না বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে, তার হুঁশ নেই। ধমক দিতে যাবে, তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি? কৈফিয়তের সুরে বলে, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা, মামি, মালা, দিশা কেউ না কেউ থাকেই, বলবো কিভাবে? সেসব পাত্তা না দিয়ে হুঁশিয়ারি দেয়, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো, ওয়েট বাবু। রাগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে তার পথ আটকে ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? হুমকি দেয়, তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছে ঘুরছিস। আবির একপাশে সরে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে বলে, ওহ। মাইশা ভ্রুকুচকে তার মুখের দিকে তাকায়। ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার রাগ আরও বেড়ে যায়। সাকিবের দিকে তাকাতেই সে হেসে ফেলে। মাইশা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব জানে, এখন না, 7-8 বছর আগেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দেব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ, ওকে এখন কিছু বলো না। আমি বলবই। সরি আপু, প্লিজ ওকে কিছু বলো না। সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তুমিও ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো, দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে আসব। তবু শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুর আর কারো কানে এ কথা গেলে তুলকালাম হয়ে যাবে। সন্দেহের সুরে জিজ্ঞেস করে, ফুপ্পি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আবির বাধ্য হয়ে বলে, আচ্ছা ধরছি।
দুই হাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করে। মৃদু হেসে জিজ্ঞেস করে, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি। শোনো তবে। শাড়ি পরিহিতা মাহদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহদিবার সাহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হা করে তাকিয়ে থাকে। মাইশা উচ্চস্বরে হেসে ওঠে, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। হাসির শব্দে মিমদের নজর পড়ে আবিরকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মেঘের নজর পড়ে সেদিকে। এই দৃশ্য দেখে তার মাথা ঘুরে ওঠে। মেঘ আর মিম ছুটে আসে। দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি কানে ধরে আছেন কেন? ইশারা করতেই আবির হাত নামিয়ে শান্তভাবে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। কৌতূহলী হয়ে মিম জিজ্ঞেস করে, ভাইয়া কি ভুল করছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে সে চলে যায়। আবিরের মুখের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে প্রশ্ন করে, কি করছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলে ওঠে, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে ওঠে। আবির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, হাসছিস কেন? মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়াল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারার হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। এর মধ্যে দুটো অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কিছু বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে, আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে অল্প কথা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাট্টা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আতকে উঠে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? মেঘ সংক্ষিপ্ত জবাব দেয়, এমনি। আবির কড়া স্বরে বলে, এমনি কেউ হাসে না, কারণ বল। মেঘ হালকা স্বরে বলে, আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। ভ্রু কুচকে প্রশ্ন করে, তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? তৎক্ষণাৎ বলে, আমি কথা কখন বললাম? স্থির কণ্ঠে আবির বলে, সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে জিজ্ঞেস করে, আপনি কি চোখের ভাষাও বোঝেন? সংক্ষিপ্তভাবে বলে, জি। মেঘ কৌতূহলী হয়ে প্রশ্ন করে, সবার? মৃদু অথচ দৃঢ় স্বরে আবির বলে, জি না, তোর মতো তার ছাড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। মেঘ অবাক হয়ে বলে, আমি তার ছাড়া? পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে, আমি মোটেই তার ছেড়া না। কথার ইতি টেনে আবির বলে, সেসব পরে দেখা যাবে, মামি খাবার জন্য ডেকেছেন। মিম, আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাইবোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামাবাড়িকে কেন্দ্র করে আবিরা শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামাবাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে তার সঙ্গেও আবিরের খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্যে বাড়ির বাইরে চলে যাওয়া, আবিরের দীর্ঘদিন মামাবাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোনে কয়েকবার কথা হয়েছে ঠিকই, তবে সবসময় মালা আশেপাশেই থাকত। মালার সামনেই মাইশা বহুবার আবিরকে জিজ্ঞেস করেছে কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সব সময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততার অজুহাতে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদা করে কখনো আবিরকে কল দেয়নি, আবিরও নিজ থেকে কিছু বলেনি।
এতদিন পর মাইশা অবশেষে আবিরের মনের কথা জেনে গেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে অনমনে হাসছে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতরে চলে গেছে। মিম আর আদি আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা, চাচা, মামারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? মালা বিরক্ত কণ্ঠে জবাব দিল, তোর কি সমস্যা? সাকিব ঠেস দিয়ে বলল, আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসছে, ঘটনা কি? মালা ঝাঁঝালো স্বরে বলল, তোর মাথা। সাকিব আর কথা বাড়াল না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আবি, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকালো। সাকিব চোখে ইশারা করল শান্ত থাকতে। মালার থেকে মেঘকে দূরে রাখতে চেয়েও পারছে না আবির। নিজের রাগ কন্ট্রোল করে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবিরের খাওয়া প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। এক টুকরো মাছ চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা চুপচাপ মাছটা বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো অষ্টাদশী। খাওয়া থেমে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এই কথাটা আবির মনে রেখেছে, ভাবতেই তার মন খুশিতে ভরে গেল। চিবুক নামিয়ে লাজুক হাসল। আবিরের প্রতি তার ভালো লাগা ক্রমশ বাড়তেই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস, এর বাইরে কোনো ধরনের ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মাঝেই তানভীর ৫-৭ বার কল দিয়েছে। তানভীরের সঙ্গে কথা বলতে বলতে নিজের ভেতরের ক্ষোভ উগড়ে দিচ্ছে আবির। আর তানভীর ঠান্ডা মাথায় ভাইকে বোঝানোর চেষ্টা করছে। আচমকা সামনে মেঘ দাঁড়িয়ে পড়তেই আবিরের কথা থেমে গেল। ক্ষোভের জায়গায় চোখে মুখে মুগ্ধতা ভেসে উঠল। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের রাগ যেন নিমিষেই মিলিয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাওয়ার শেষ করে ছুটে এসেছে। আবিরের অপ্রকাশিত ভালোবাসা সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। আবিরকে চুপ থাকতে দেখে তানভীর ফোনের ওপাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো বলছে। কয়েক মুহূর্ত পর আবির গম্ভীর কণ্ঠে বলল, এখন রাখছি, পরে কল দেব। মেঘ মুলায়ম কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া কল দিয়েছিল? আবির সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? মেঘ নরম স্বরে বলল, আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, মানে? লজ্জা চাপা দিয়ে বলল, আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নিজের ওপরই রাগ হচ্ছে, মুখ ফসকে সত্যিটা কেন বেরিয়ে যায়। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেল। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করে স্টেজে আসতে বলল। ঘণ্টা দুয়েক ধরে গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য সোফা বসানো, চারপাশে ফুল দিয়ে সাজানো, সবাই দল বেঁধে ছবি তুলছে। হলুদ ছোঁয়ানো শেষ হতেই নাচ শুরু হলো। দিশা, মালা, মালার বান্ধবীরা গানে গানে সুন্দর নাচল। ছেলেদের মধ্যেও কয়েকজন নাচল। সবার শেষে 10 জন ছেলে একসঙ্গে স্টেজে উঠল। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। এক গানে সবাই নাচছে। মেঘ সামনে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু আবির। প্রথমে আবিরকে স্টেজে তোলা যাচ্ছিল না, কিন্তু মাইশা আর সাকিবের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হল। টানা 3টে গানে 10 জন একসঙ্গে পারফর্ম করল। নাচ শেষে আবির স্টেজ থেকে নেমে চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ। মেঘ দ্রুত বলল, এক্ষুনি আনছি। মেঘ তাড়াহুড়ো করে পানি আনতে গেল। পানির গ্লাস হাতে ফেরার সময় দেখল মালা আবিরকে বোতলের পানি দিচ্ছে। মেঘ মাঝপথে দাঁড়িয়ে পড়ল। আবির ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, পানি কি দিবি? মালা জেদি কণ্ঠে বলল, এটা ভালো পানি, খাও।
মেঘ কয়েক পা এগোতেই আবির হাত বাড়িয়ে গ্লাস নিতে নিতে বলল, আমি বোতল দিয়ে পানি খাই না। মালার আগে গজগজ করতে করতে সরে গেল। যতবারই মালা আবিরের কাছে যেতে চায় ততবারই আবির তাকে উপেক্ষা করে দূরে সরিয়ে দেয়। মেঘের প্রতি এই অতিরিক্ত যত্ন মালার সহ্য হচ্ছে না। মেঘ পানির গ্লাস এগিয়ে দিয়ে হালকা হাসি দিয়ে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না। আবির মুচকি হেসে জবাব দিল, সময় হলে আরও অনেক কিছু জানতে পারবেন। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মাঝেই তানভীর ৫-৭ বার কল দিয়েছে। তানভীরের সঙ্গে কথা বলতে বলতে নিজের ভেতরের ক্ষোভ উগড়ে দিচ্ছে আবির। আর তানভীর ঠান্ডা মাথায় ভাইকে বোঝানোর চেষ্টা করছে। আচমকা সামনে মেঘ দাঁড়িয়ে পড়তেই আবিরের কথা থেমে গেল। ক্ষোভের জায়গায় চোখে মুখে মুগ্ধতা ভেসে উঠল। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের রাগ যেন নিমিষেই মিলিয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাওয়ার শেষ করে ছুটে এসেছে। আবিরের অপ্রকাশিত ভালোবাসা সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। আবিরকে চুপ থাকতে দেখে তানভীর ফোনের ওপাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো বলছে। কয়েক মুহূর্ত পর আবির গম্ভীর কণ্ঠে বলল, এখন রাখছি, পরে কল দেব। মেঘ মুলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া কল দিয়েছিল? আবির সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? মেঘ নরম স্বরে বলল, আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, মানে? লজ্জা চাপা দিয়ে বলল, আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নিজের ওপরই রাগ হচ্ছে, মুখ ফসকে সত্যিটা কেন বেরিয়ে যায়। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেল। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করে স্টেজে আসতে বলল। ঘণ্টা দুয়েক ধরে গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য সোফা বসানো, চারপাশে ফুল দিয়ে সাজানো, সবাই দল বেঁধে ছবি তুলছে। হলুদ ছোঁয়ানো শেষ হতেই নাচ শুরু হলো। দিশা, মালা, মালার বান্ধবীরা গানে গানে সুন্দর নাচল। ছেলেদের মধ্যেও কয়েকজন নাচল। সবার শেষে 10 জন ছেলে একসঙ্গে স্টেজে উঠল। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। এক গানে সবাই নাচছে। মেঘ সামনে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু আবির। প্রথমে আবিরকে স্টেজে তোলা যাচ্ছিল না, কিন্তু মাইশা আর সাকিবের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হল। টানা 3টে গানে 10 জন একসঙ্গে পারফর্ম করল। নাচ শেষে আবির স্টেজ থেকে নেমে চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ। মেঘ দ্রুত বলল, এক্ষুনি আনছি। মেঘ তাড়াহুড়ো করে পানি আনতে গেল। পানির গ্লাস হাতে ফেরার সময় দেখল মালা আবিরকে বোতলের পানি দিচ্ছে। মেঘ মাঝপথে দাঁড়িয়ে পড়ল। আবির ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, পানি কি দিবি? মালা জেদি কণ্ঠে বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগোতেই আবির হাত বাড়িয়ে গ্লাস নিতে নিতে বলল, আমি বোতল দিয়ে পানি খাই না। মালার আগে গজগজ করতে করতে সরে গেল। যতবারই মালা আবিরের কাছে যেতে চায় ততবারই আবির তাকে উপেক্ষা করে দূরে সরিয়ে দেয়। মেঘের প্রতি এই অতিরিক্ত যত্ন মালার সহ্য হচ্ছে না। মেঘ পানির গ্লাস এগিয়ে দিয়ে হালকা হাসি দিয়ে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না। আবির মুচকি হেসে জবাব দিল, সময় হলে আরও অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি ফিরছে। এত মানুষের ভিড়েও 2 জোড়া চোখ একে অপরকে খুঁজে নিচ্ছে। উভয়ের তপ্ত দৃষ্টি উভয়ের হৃদয়ে তোলপাড় তুলছে। হৃৎস্পন্দনের মাত্রা বাড়ছে। দুজনার আখি যুগল জড়িয়ে আছে মোহময়তায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্ভেদ্য চাহিনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম ভেসে ওঠে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির আবার মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙুলে তুড়ি বাজিয়ে ঘোর কাটানোর চেষ্টা করল। তুড়ির শব্দে মেঘ নড়ে উঠল। সম্বিত ফিরতেই মেঘ লাজুক হাসল। কল্পনায় সে আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। তুড়ি বাজিয়ে আবির সেই রোম্যান্টিক মুহূর্ত ভেঙে দিয়েছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল,
কি হল? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ডাকল, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে উত্তর দিল, আগবাজ না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, তবে কোনো প্রতিক্রিয়া দেখাল না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, তেতো হয়েই তো বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদ্বয় আরও প্রশস্ত হল। আবির ভাই ঠিকই বলেছেন, এই অ্যাটিটিউডের জন্যই মালা আপু, এমপির মেয়ের মতো আরও কত মেয়ে পাগল। মালার আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই মেঘের হাসি হঠাৎ মিলিয়ে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধু আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘেরই আকস্মিক পরিবর্তন লক্ষ্য করছে। মেয়েটার ক্ষণে ক্ষণে কি হয়ে যায় ভেবেই সে ক্লান্ত। আসার পর থেকেই মেঘকে চোখে চোখে রাখছে। তবু কি যে হয়, বাসায় থাকলে এতটা সময় মেঘকে দেওয়া সম্ভব হতো না। বিয়েবাড়ি আত্মীয়ে ভরা। সাকিব আর তার বন্ধুরা নানা কাজে আবিরকে সাহায্য করছে। মামা বা বাবা কিছু করতে চাইলে বন্ধুরাই সামলে নিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকড়ি দিয়ে ডাকল, এই যে। মেঘ আবিরের চোখে তাকাল, কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টইটই করার দরকার নেই। কুয়াশার মধ্যে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম শেষ, এখন রুমে যা। মেঘ প্রশ্ন করল, আপনি কি করবেন? আবির সংক্ষেপে বলল, আমার কাজ আছে। মেঘ ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টুইটুই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালাল। আবির তাকিয়ে রইল, তারপর স্বভাবসিদ্ধ হাসি হাসল। মেঘের ভয়ভীতি কমছে, তেমনি বাড়ছে দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প যত্নেও সে বিস্মিত। মন খারাপের জায়গা দখল করছে মুগ্ধতা। মেঘের সবকিছুই তাকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো সবচেয়ে বেশি। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিচ্ছে, যেন কেউ বিরক্ত না করে। পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? মেঘ শান্ত স্বরে বলল, না। মাইশা বলল, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেঘ বলল, মেহেদি লাগাবো না আপু। মাইশা হালকা ধমকে বলল, এসব চলবে না, সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই মাই আমার ওপর রাগ করবে, এক হাতে অন্তত দাও। মেঘ বলল, আবির ভাই কিছু বলবে না। মাইশা নিশ্চিত স্বরে বলল, তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে, যাও। মেঘ মাথা নেড়ে বলল, ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে পরিস্থিতি দেখল। এক পাশে মালার বান্ধবীরা একে অপরকে মেহেদি দিচ্ছে। পার্লারের আপু মিমকে মেহেদি দিচ্ছে। মেঘকে দেখে মিম ডেকে উঠল, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দেবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিচ্ছেন। মিমের মেহেদি দেওয়া শেষ হলে মিম বিছানায় উঠে বসে। দিশারা আগেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাঁ হাগের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু, এখন আমাকে মেহেদি দিয়ে দেবেন। আপু হেসে বললেন, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালার আগে কটমট করে বলল, মেঘ, তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়াল। আবির আর মেঘ প্যান্ডেলে কথা বলার সময় মালা নিজের রুম থেকে সব দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজে ব্যস্ত ছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে এসেছে। মালার আচরণে মেঘ শুধু মন খারাপ করেনি, ভীষণ অপমানিতও হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করেছিল বলেই এসেছিল। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠান পেরিয়ে সাকিবদের উঠানের দিকে যেতে গিয়ে আচমকা থেমে গেল। চোখ পড়ল স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের ওপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুল পিঠ থেকে আছে, কিছু চুল টেবিলের ওপর ছড়িয়ে। আবির ভ্রু দুটো নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে।
তপ্তস্বরে ডাকল, মেঘ। মেঘ মুখ তুলে পেছনে তাকিয়ে আবিরকে দেখেই আবার মুখ লুকালো। আবির কাছে এগিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আবার কি হয়েছে? মেঘ আগের ভঙ্গিতেই উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হতে লাগল। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘ নিশ্চুপ থাকায় আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট শরীর কেঁপে উঠল। আবিরের মুখের দিকে তাকাতেই বুক কেঁপে গেল। রক্তাভ চোখ দেখে সে মাথা নিচু করে ফেলল। ভয়ে জড়সড় হয়ে গেল। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, আমার দিকে তাকাও। মেঘ আতকে উঠে আবিরের তামাটে চেহারার দিকে তাকালো। চারপাশে এত আলো থাকলেও আবিরের মুখে কোনো উজ্জ্বলতা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করল, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের ভীষণ রাগ হয়েছিল। আজ পর্যন্ত কেউ তাকে এভাবে অপমান করেনি। সেই আক্রোশেই রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসেছে। চারপাশ কুয়াশায় ঢাকা। লাইটের আলোতে কুয়াশা স্পষ্ট দেখা যাচ্ছে। পাতলা জ্যাকেটে শীত লাগলেও সে রুমে যায়নি। এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের সামনে এসে অনেকটাই শান্ত হয়ে গেছে। মেঘের গলা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি কান্না বেরিয়ে আসবে। মেঘ কাঁপা কণ্ঠে বলল, আমি এখানে থাকব না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে নিচু স্বরে বলল, কি হয়েছে বলো প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের সুরে মালা আপুর সব কথা বলল। মনের সব ক্ষোভ উগরে দিল। আবির খুব মনোযোগ দিয়ে সব শুনল। এতক্ষণ ধরে সে মেঘের বাহু ধরে রেখেছিল। কথা শেষ হতেই হাত ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ হয়েছে? ধুর, ভালো লাগছে না, আমি থাকবই না। এই বলে মেঘ চলে যেতেই চাইতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের হাত ধরে একটানে নিজের দিকে টেনে নিল। ভারসাম্য হারিয়ে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেল মেঘ। আঁকড়ে ধরল পাঞ্জাবি। স্পর্শ করতেই আবির আবার কপাল গোটাল। মেঘের আঙুল বরফের মতো ঠান্ডা। মেঘ ছাড়িয়ে একটু দূরে দাঁড়ালেও আবির হাত ছাড়েনি। দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের ওপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি? মেঘ ঠোঁট উল্টে তাকিয়ে রইল। আবির আবার বলল, তোর হাত আর বরফের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বললে শোনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। আবির দৃঢ়স্বরে বলল, এখন আর রুমে যেতে হবে না, এখানে বস, আমি আসছি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট, তার উপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসল। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8-10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি কথাটা একবার জানাতি আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধালো, এই হাতে দিব? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাখারি দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিয়ে দেবে এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দেন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশতই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষ দিকে। মালিহা খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আতকে ওঠে। মেঘের মনোযোগেও বিঘ্ন ঘটে। দুজনেই মালিহা খানের দিকে তাকায়। মালিহা খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম। বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তম না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচ্চু কখন আসছেন? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগেই আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিছিস বলতো আবির?
মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বুঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেদি না দিয়ে দিলে তুই কি যে কান্না করতিস। মেঘ ভ্রু কুচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশের বাসার পিচ্চিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন এত পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত। মিমরেও কয়েকবার দিছে, তবে তোরে বেশি দিয়ে দিছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন? মালিহা খান হেসে উত্তর দিলেন, জন্মের পর থেকে ৬-৭ বছরের ঘটনা কারোরই মনে থাকে না। কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, কে? মালা? হ্যাঁ। মালা আবার কি করছে? মালা মেঘকে অপমান করছে। মেঘ কি ওদের বাড়ি তো দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়ব। মালিহা খান উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো নে। দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি। ওদের দেখায় আমার ছেলেটা ঘরমুখ হচ্ছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খান ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপ্পি, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ? মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্য আমার দুই জাকে ডাকতে যাচ্ছি। মালিহা খান চলে গেছেন। কথাটা মালার কাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশার মধ্যেও চোখ পড়ে আবির মেঘের দিকে। নিজের ওপর এখন আরও বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে এই আচরণ না করত, তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসত না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকেই মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর এক রাস মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এই স্মৃতিটুকু ভাবতেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আখিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যেই আবির ঘরে ঢুকে পড়েছে, অথচ মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে কাকি আসছেন। দূর থেকে মেঘকে দেখে বললেন, কিরে, আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বললেন, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ এক দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে থাকে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাইয়েরই বিচরণ, ভেতরে অন্যরকম প্রশান্তি। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সঙ্গে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারত না। মা কাকিয়ারা কি বলছেন তার কিছুই মেঘের কানে যাচ্ছে না। অষ্টাদশীর হৃদয়ের প্রতিটি স্পন্দন বলছে, আবির ভাই, আপনি সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ ধরে ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর চোখ বন্ধ রেখেই পাশ থেকে ফোনটা তুলে রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে আবিরের আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি।